প্লিজ ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। গল্পটা ছিল সেদিন রাতের পূর্ণিমার রাত। ফারহান, রাকিব আর নাইম তারা গ্রাম থেকে শহরে ফিরছিল। শহরে তাড়াতাড়ি ফিরবে বলে তারা জঙ্গলের শর্টকাট রাস্তা ধরে। বাইকটি চালাচ্ছিল ফাহিম, পিছনে বসেছিল ওর বন্ধু রাকিব আর নাইম। বাইকটা এগিয়ে চলছে, হঠাৎ করে নাইম পিছন থেকে ফারহানের কাঁধে চাপ দেয়। আরে ফারহান, একটু থামা ভাই। কিরে বেটা, কি হলো? প্রস্রাবের চাপ ভাই, বড্ড কষ্ট হচ্ছে, ট্যাঙ্কটা ফাটার জোগাড়। ফারহান বাইকটা রাস্তার পাশে দাঁড় করালো। আমারও একটু লাগে, চল একসাথেই যাই। চারপাশ ঘন জঙ্গল, শুধু ঝিঝি পোকার শব্দ। নাইম ও রাকিব রাস্তার পাশে ঝোপের দিকে যায়। ফারহান বাইকের পাশে দাঁড়িয়ে থাকে। হঠাৎ দূর থেকে একটা ডাল ভাঙার শব্দ আসে। ফারহান চমকে ওঠে। ফারহান চারপাশে তাকিয়ে, কে? রাকিব, তোরা? ঝোপের আড়াল থেকে রাকিব ও নাইম বেরিয়ে আসে। কি রে, কাকে ডাকছিস? চিল্লাচ্ছিস কেন? তোদের জন্য অপেক্ষা করছিলাম, তাড়াতাড়ি চল। ওই যে শব্দ। শব্দ? তোর মাথায় কি ঢুকেছে? চল এবার লং ড্রাইভ দিই। আরে নাইম কোথায়? সে তো এই তো সবে আমার পিছনে পিছনে আসছিল। নাইম, নাইম! কোনো মজা করছে নাকি? নাইম, বেরিয়ে আয় বেটা, আমরা চলে যাব এখনই। জঙ্গল থেকে কোনো সাড়া নেই। হঠাৎ গভীর জঙ্গল থেকে নাইমের চিৎকার শোনা যায়। আমাকে বাঁচাও! ও মা, কি হলো? ও সত্যিই বিপদে পড়েছে। ফারহান ও রাকিব জঙ্গলের ভেতরে ছুটতে থাকে। দ্রুত চল। চাঁদের আলো ফাঁক ফোকর দিয়ে পড়লেও জঙ্গলটা ভয়ঙ্কর হয়ে ওঠে। ফারহান আর রাকিব জঙ্গলের মধ্যে কিছুটা এগোতেই মাটিতে রক্তের দাগ দেখতে পায়। ও মা, রক্ত! এই দেখ রক্ত। নাইম ওকে? চুপ কর, দেখ এইদিকে টেনে নিয়ে যাওয়া দাগ। চল এ পথ ধরে এগোই। তারা দুজন টেনে নিয়ে যাওয়ার পথ ধরে দৌড়ায়। কিছু দূরে গিয়ে তারা আবার নাইমের আর্তনাদ শুনতে পায়। প্লিজ ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এইবার তারা দূর থেকে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। দেখলি? ওই যে ওই নারী। ধর ওকে, নাইমকে বাঁচাতে হবে। তারা দুজনেই ওই নারীর পিছু ধাওয়া করে। কিছুক্ষণের মধ্যেই সে যেন জঙ্গলের গভীরে অদৃশ্য হয়ে যায়। তারা আবার দাগ অনুসরণ করে। কিছু দূর গিয়ে তারা জঙ্গলের মাঝে একটা পুরনো দোতলা প্রাসাদ দেখতে পায়। প্রাসাদের গায়ে লতাপাতা জড়িয়ে আছে, দেয়ালগুলো ভাঙা। দেখতেই বোঝা যাচ্ছে বছরের পর বছর ধরে এটি পরিত্যক্ত। ফারহান প্রাসাদের দিকে এগিয়ে যায়। ওইটাতেই ঢুকেছে নিশ্চয়ই। এই ধরনের জায়গাতেই ডাইনিরা থাকে, আমি সিনেমায় দেখেছি। ডাইনি? বিশ্বাস কর, ওখানে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। ও আমাদের বন্ধু রাকিব, আমরা ওকে এভাবে মরতে দিতে পারি না। কিন্তু ওই নারী ও সাধারণ মানুষ না। তুই ওর গতি দেখেছিস? ও মানুষই হোক বা ভূত হোক, আমি নাইমকে বাঁচাবো। তুই যদি ভয় পাস এখানেই থাক, আমি যাচ্ছি। এক ধাক্কাতেই দরজাটা খুলে যায়। সঙ্গে সঙ্গে ভেতর থেকে এক ঝাঁক বাদুড় উড়ে বেরিয়ে আসে। রাকিব ভয়ে চিৎকার করে ওঠে। ও মাগো, দেখলি? বাদুড়! ডাইনির বাড়িতে বাদুড় থাকে, আমি বলেছিলাম। চুপ কর, শব্দ করিস না, আমার পিছনে পিছনে আয়। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। ফারহান মোবাইলে টর্চ জ্বালায়। চারিদিকে বড় বড় মাকড়াসার জাল। কিছু বুঝে ওঠার আগে উপর তলা থেকে ভয়ঙ্কর আর্তনাদ শোনা যায়। আমাকে আওয়াজটা বাঁচাও! হঠাৎ করে থেমে যায়। ফারহান সিঁড়ির দিকে এগোয়, কিন্তু রাকিব তার হাত ধরে ফেলে। সে আমাদের বন্ধু, আমি ওকে বাঁচাবই। না ফারহান না, ওপরে যাবি না, ও আমাদেরও মেরে ফেলবে। চল পালাই, বাঁচাই নিজের প্রাণ। রাকিব কিছু বুঝে ওঠার আগেই ফারহান উপরতলায় উঠে যায়। এদিকে পেছন থেকে রাকিব এসে দৃশ্যটা দেখে জোরে চিৎকার করে ওঠে। চুপ কর, ওটা হয়তো নাইম নাও হতে পারে। হঠাৎ করে নাইমের কণ্ঠে করুণ আর্তনাদ ভেসে আসে। আমাকে বন্ধু, বাঁচাও! বাঁচাও বলে। তুই কে? নাইম কোথায়? আওয়াজটা তাদের পাশের একটা ঘর থেকে আসছে। টর্চের আলো জ্বালিয়ে তারা দেখতে পেল বন্ধুরা, আমি এখানে, আমাকে বাঁচাও! নারীর মাথা নেই, ঘাড়ের উপর ফাঁকা। নারীটি ধীরে ধীরে নাইমের কাটা মাথাটা নিজের ঘাড়ের উপর বসিয়ে দেয়। এবার নাইমের মাথাটা তার দেহের সঙ্গে জুড়ে যায়। হাসতে হাসতে ওই নারী হাত বাড়িয়ে বলতে থাকে, আমার মাথা দাও, আমার মাথা দাও, না হলে আমি তোমাদের মাথা নিয়ে নেব। এই কথা শুনে ফারহান ও রাকিবের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। তারা ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। রাকিব, ওইদিকে না, এদিকে আয়, পালা। এবং প্রাসাদের বাইরে ছুটে বের হয়। ফারহান জঙ্গলের পথ ধরে দ্রুত ছুটতে থাকে। কিছু দূর গিয়ে সে বুঝতে পারে রাকিব তার পিছনে নেই। ও রাকিবকে জাদু করেছে।
রাকিবকে প্রাসাদের দিকে যেতে দেখা যায়। হঠাৎ তার চোখে পড়ে প্রাসাদের দোতলায় জানালার দিকে। সেখানে নাইমের মাথাওয়ালা নারী দাঁড়িয়ে আছে, ভয়ঙ্করভাবে হাসছে। ফারহান বুঝতে পারে। ফারহান ছুটে গিয়ে রাকিবের হাত ধরে টানে, কিন্তু রাকিব পাগলের মতো শক্তি নিয়ে ফারহানকে ধাক্কা মারে। ফারহান ছিটকে পড়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খায়, আর তার মাথা ফেটে যায়, কপাল দিয়ে রক্ত ঝরতে থাকে। তার চোখ ঝাপসা হয়ে আসে। অস্পষ্ট দৃষ্টিতে সে দেখতে পায় রাকিব প্রাসাদের ভেতর ঢুকে যাচ্ছে। ফারহান কিছুক্ষণ পর মাথায় হাত দিয়ে আবার প্রাসাদে ফিরে আসে। সে সিঁড়ি বেয়ে উপরের সেই ঘরে যায়, গিয়ে দেখে রাকিব ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে, তার এক হাতে ধারালো একটা ছুরি। ফারহান কিছু বলার আগে রাকিব ছুরি দিয়ে নিজের গলায় কোপ মারে, আর এক কোপে মাথা ঘাড় থেকে আলাদা হয়ে যায়। তার হাতের কাটা মাথাটা গড়াগড়ি খেতে খেতে ফারহানের পায়ের কাছে এসে থামে। না 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 না! ফারহান ভয়ে ও আতঙ্কে জড়সড় হয়ে পড়ল। ফারহান দৌড়ে পালাতে গেলে ঘুরে দেখে দরজার ওপরে চৌকাঠে বসে আছে নাইমের মাথাওয়ালা সেই নারী। নারীটি নাইমের স্বরে বলতে লাগলো, কোথায় যাচ্ছিস ফারহান? ফারহান জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু নারী পলকের মতোই দরজার সামনে এসে দাঁড়ায়। ফারহান বলতে লাগলো, তুই কি চাস? আমার কাছ থেকে কি চাস? আমার মাথা খুঁজে আন, আমার মাথা এনে দে, না হলে আমি তোর মাথা নিয়ে নেব। তোমার মাথা কোথায়? তোমার সঙ্গে কি হয়েছিল? মাথাবিহীন নারীটি এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে এবং তার অতীত সম্পর্কে বলতে শুরু করলো। অনেক বছর আগে এই নারী তার স্বামীর সাথে এই বাড়িতে বসবাস করত। একদিন এই নারী তার ঘরদোর গুছাচ্ছে। তার স্বামী মাছ ধরার সরঞ্জাম নিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর দরজাটা কেউ যেন টোকা দিল। বাহিরে তিনজন তরুণ দাঁড়িয়ে, পিছনে ব্যাগ। তাদের মধ্যে একজন মাতাল অবস্থায় দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাতাল তরুণটি তখন বলল, মাসি, আমরা জঙ্গলে ক্যাম্পিং করতে এসেছি, একটু পানি খাবো? নারীটি তখন দ্বিধায় পড়ে যায়, কিন্তু মানবতার খাতিরে সে ভেতরে যায় পানি আনতে। সে রান্নাঘরে যেতেই পিছন থেকে কেউ এসে তার মুখ চেপে ধরে। বাকি দুজনও ঘরে ঢুকে পড়ে। তাদের উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। ঠিক তখনই তার স্বামী মাছ ধরার জায়গা থেকে ফিরে আসে। মাছটা হাতে নিয়ে সে দরজা দিয়ে ঢুকে। তার স্ত্রীকে অসহায় অবস্থা দেখে সে রেগে যায়। সে মাছটা ছুঁড়ে ফেলে দিয়ে তরুণদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এক তরুণ সঙ্গে সঙ্গে ক্যাম্পেইনের ছুরি বের করে তার স্বামীকে আঘাত করে। সঙ্গে সঙ্গে তার স্বামী মাটিতে লুটিয়ে পড়ল। সে ওই ছেলেটির হাত কামড়ে দেয়। ছেলেটি ব্যথায় চিৎকার করে ওঠে এবং ক্ষিপ্ত হয়ে নারীর উপর চড়াও হয়ে যায় এবং সে বারবার ছুরি চালায় নারীর উপর। নারী তখন মাটিতে পড়ে যায়। মাতাল তরুণটি তখন পাগলের মতো করতে থাকে এবং সে নারীর মাথাটা কেটে ঘাড় থেকে আলাদা করে ফেলে। আমার দেহটা ওই বটগাছের নিচে পুঁতে দেওয়া হয়েছিল, কিন্তু আমার মাথাটা কোথায় আমি জানি না। আমার আত্মাটা অসম্পূর্ণ থেকে গেল। তুই আমার মাথাটা খুঁজে এনে আমার হাড়ের সঙ্গে পুড়িয়ে দে, তাহলেই আমি মুক্তি পাবো, আর তুই আমার কবল থেকে মুক্তি পাবি। কিন্তু তোমার মাথাটা খুঁজবো কোথায়? তোমার মৃত্যুর পর শেষ কথা কি শুনেছিলে? ওরা মাছ ভাজার কথা বলছিল, আমার স্বামী যে মাছ ধরে এনেছিল। মাছ? ওই একটা মাত্র মাছ? ওরা তিনজন ছিল। একটা মাছ তো তিনজনের জন্য যথেষ্ট নয়। ওরা হয়তো আবারও পুকুরে গিয়েছিল, আর সেই সময় মাথাটা নিয়ে পুকুরে ফেলে দিয়েছিল। ফারহান প্রাসাদের পেছনে আসে। সেখানে একটা বড় পুকুর। পুকুরের পার ঘুরে ঘুরে দেখে। হঠাৎ তার নজর পড়ে পাড়ের কাছে কিছু পুরনো নারকেলের খোলের ওপর। পেয়েছি। সে ওখান থেকে একটি নারকেলের খোল নিয়ে যায় পুকুরের পাড়ে। মাথার খুলিটি দেখতে পেয়ে আত্মাটি বুঝতে পারে এটা তারই মাথা। সে তখন ফারহানকে বলল বাড়ির পেছনে বটগাছের নিচে তার শরীরটি পুঁতে রাখা হয়েছিল, সেখানে তার এই মাথাটি জুড়ে দিয়ে পুড়িয়ে ফেলতে। ফারহান সে জায়গাতে যায় এবং সে গাছটি দেখতে পায় এবং সেখানে মাটি খুঁড়তে থাকে। এক পর্যায়ে সে লাশটি পেয়ে যায়। সঙ্গে সঙ্গে সে ওই নারীর শরীরের কাছে মাথাটি রেখে সেখানে আগুন ধরিয়ে দেয়। ধন্যবাদ ফারহান, তুই আমাকে মুক্তি দিলি। যা, এখন চিরদিনের জন্য শান্তিতে থাক। আগুন জ্বলতে থাকে। আগুনের শিখার মধ্যে ধীরে ধীরে নারীর আত্মা একটু অস্পষ্ট রূপ দেখা যায়। ফারহান কিছুক্ষণ আগুনের দিকে তাকিয়ে থাকে, তারপর সে ওখান থেকে দ্রুত বেরিয়ে আসে। ফারহান জঙ্গলের পথ ধরে একা হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে সকাল হয়ে যায়। পথে একটা গাড়ি থামে এবং চালক তাকে জিজ্ঞেস করে, ও ভাই, কোথায় যাবে একলা এখানে? জঙ্গলে রাতে কি করছিলে? জঙ্গল? না, আমি জঙ্গলে যাইনি, কখনোই যাব না। ফারহান গাড়িতে উঠে বসে এবং গাড়িটি চলে যায়। ওই রাতের পর ফারহান আর কখনো ওই জঙ্গলের পথ দিয়ে যায়নি। কিন্তু যখন মাঝরাতে ঘুম ভাঙে তখন এখনো শুনতে পায় নাইমের সেই আর্তনাদ, বন্ধু আমাকে বাঁচাও।